বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রাচীন জনপদ রংপুর। ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতির বৈচিত্র্যে এই জনপদ গড়ে তুলেছে এক অনন্য পরিচিতি। মুঘল আমল থেকে রংপুরের ইতিহাস শুরু হলেও এর সমৃদ্ধ অতীত আরও পুরনো। আদিকাল থেকেই অবিভক্ত ভারতবর্ষে গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল এটি। কৃষিপ্রধান এ অঞ্চলের প্রায় 2 কোটি মানুষের 70.75% শিক্ষিত। নানা সীমাবদ্ধতায় রংপুর শিল্পক্ষেত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, তবে এখানকার কারুপণ্য ও শতরঞ্জি এখন বিশ্বজুড়ে প্রশংসিত। শতরঞ্জির পর দ্বিতীয় জিআই স্বীকৃতি পাওয়া হাড়িভাঙ্গা আম কৃষি অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত করেছে। রংপুরের বুক চিরে বয়ে গেছে তিস্তা, ঘাঘট, করতোয়া আর ব্রহ্মপুত্রের মতো গুরুত্বপূর্ণ নদ নদী। একসময় তিস্তার রুদ্র রূপ কৃষি ও জনজীবনের অংশ ছিল, কিন্তু আজ বর্ষায় তার গগন বিদারী আর্তনাদ ভেসে ওঠে, ডুকরে মরে খরায়। তাই অভিশপ্ত তিস্তার আন্দোলনের বারুদ জ্বলে জাতীয় ইস্যুতে রূপ নিয়েছে। রংপুরের সংস্কৃতিতে লোকজ ঐতিহ্যের প্রভাব স্পষ্ট। ভাওয়াইয়া গানের সুর, পালা গানের ছন্দ, সঙ্গীতে যেন ভিন্ন ঢং দিয়েছে নিজস্ব ভাষায়। ভাওয়াইয়া সম্রাট মোহাম্মদ আলী, গীতিকার শাহ আলম সরকার সহ অনেক গুণী ভাওয়াইয়া শিল্পী জন্ম নিয়েছেন এই অঞ্চলে, যা বাড়তি মাত্রা যুক্ত করেছে নিজস্বতায়। শিক্ষাক্ষেত্রেও রংপুর একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। অনেক প্রসিদ্ধ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে। রংপুর জিলা স্কুল, কারমাইকেল কলেজ এই অঞ্চলের অন্যতম প্রাচীন ও খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও রয়েছে মেডিকেল কলেজ, হাসপাতাল, রোকেয়া বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইনস্টিটিউট সহ বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান। নারী জাগরণের অগ্রপ্রদর্শক মহিষী রোকেয়ার জন্মস্থানও রংপুর। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে গড়ে উঠেছে অসংখ্য স্থাপত্য ও ঐতিহ্যবাহী স্থান, যা স্মরণ করিয়ে দেয় স্বর্ণালী অতীতকে। একসময়ের রাজা গোপাল লালের রাজপ্রাসাদ, বর্তমান তাজহাট জমিদার বাড়ি। জাদুঘর হিসেবে ব্যবহৃত স্থাপত্যটিতে সংরক্ষিত আছে দুর্লভ ঐতিহাসিক নিদর্শন, প্রাচীন প্রথি। এছাড়াও দর্শনীয় স্থান হিসেবে আছে চিড়িয়াখানা, চিকলি ওয়াটার পার্ক, ঘাঘট প্রয়াস পার্ক সহ অসংখ্য দর্শনীয় স্থান, যা জীবন্ত রেখেছে রংপুরের ঐতিহ্যকে। সুপ্রিয় দর্শক, ঈদ মুবারক। আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উল ফিতরে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন যৌথ খামার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাজেদ মাসুদ। আজকের এই অনুষ্ঠানে আমরা শোনাবো চমৎকার এক সফলতার গল্প, যারা সহপাঠী থেকে সহকর্মী হয়ে ওঠেন উদ্যোক্তা। সাফল্যের চূড়া স্পর্শের জন্য সেই সম্পর্কের চূড়ান্ত পরিণতি দিতেও বাধ্য হন। আর আজ এখন তারা দেশের লাখো উদ্যোক্তাদের অনুকরণীয় মুখ, সুখী দম্পতি। আমাদের সাথে আছেন আজ জনপ্রিয় কৃষি কন্টেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি, আছেন বিডি অ্যাসিস্ট্যান্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাইদ আল সাগর। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক। জি পপি, আপনার কাছ থেকে একটু জানতে চাই, ঈদকে ঘিরে, ঈদের আগে পরে তো আপনার বেশ ব্যস্ততা আমরা দেখি, এবং এই সময়টা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আপনার উপস্থিতিও কম থাকে। নিশ্চয়ই পারিবারিক ব্যস্ততা বেড়ে যায়, তো এবারের ঈদ আসলে কেমন কাটছে? জি আলহামদুলিল্লাহ, বরাবরের মতোই পরিবারের সবাইকে নিয়ে ঈদ ভালো কাটছে। আসলে ঈদ মানে তো হচ্ছে পরিবারের সবার সাথে একটা মিলন মেলা। এই সময় সবার সাথে দেখা হয়, তাদের ভালো মন্দ খোঁজ খবর নেওয়া হয়। পাশাপাশি যেহেতু টানা কয়েকদিন বাড়িতে থাকার সুযোগ হয়, আশপাশের মানুষজনের সাথেও একটু মানে ভালো মতো ইন্টারাক্ট করার একটা দারুণ একটা সুযোগ। পাশাপাশি ঈদের এই সময়টা তো আনন্দে কাটেই, এবং ঈদের পরেই, বিশেষ করে রোজা ঈদের পরে আমাদের যে সময়টা আম হারভেস্টের একটা সময় চলে আসে। এই সময় যেটা হয়, বাগানগুলোতে আমাদের উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করে। তো এই রোজা ঈদের পরপরই এই আম হারভেস্টের সময়টা আমাদের জন্য অন্যরকম একটা সময়। এটা আর একটা ঈদ বলা যেতে পারে আমাদের জন্য, অর্থাৎ একই সাথে দুটো ঈদ। আচ্ছা, আমি একটু মানে জানতে চাই যে আপনার পাশে যে সুদর্শন মানুষটি বসে আছেন, তিনি তো একই সাথে আপনার সহকর্মী এবং জীবন সাথী, নিশ্চয়ই ঈদের সময়ও সাথে ছিল। অনেকের জানতে চাওয়া এবং অনেকের কৌতূহল, সম্পর্কের এই গল্পটা কিভাবে শুরু হলো, বা এই শুরুটা আসলে কিভাবে হলো? আচ্ছা, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমি ভাবছিলাম যে
শেখা যাবে নতুন কিছু, কোথায় জয়েন করা যায়। তখন আমি ক্রিয়েটিভ সোসাইটি সম্পর্কে জানতে পাই, যেটা সাগর স্যার এবং তার বন্ধুরা মিলে পরিচালনা করতেন। সেখানে তারা নতুন আইডিয়া নিয়ে কাজ করতেন। তো আমার জেনে ভালো লাগে এবং আমি সেখানে যুক্ত হয়ে যাই। যুক্ত হওয়ার পর ওনারা আমাকে অফার করেন যে আমরা এরকম নতুন আইডিয়া নিয়ে কাজ করছি, তুমি আমাদের সাথে কাজ করবা কিনা। তখন আমি বিডি অ্যাসিস্ট্যান্টের যে আইডিয়াটা, ড্রপ আউটস থেকে ট্রেন আপ করা এবং তাদেরকে নতুন কর্মসংস্থানের জন্য আর কি তৈরি করা, তো খুব ভালো লাগে এবং যুক্ত হয়ে যাই। তখন থেকে আসলে তাদের সাথে আমার বিডি অ্যাসিস্ট্যান্টের যাত্রাটা আর কি। জি, আমরা একটু বিডি অ্যাসিস্ট্যান্টের গল্প শুনতে চাই। জনাব সাগর, একটু আপনার কাছে জানতে চাই, এই যে বিডি অ্যাসিস্ট্যান্ট, আমরা জানি ক্ষুদ্র একটা প্রচেষ্টা থেকে অনেক বড় একটি প্রতিষ্ঠানের রূপ নিয়েছিল এই বিডি অ্যাসিস্ট্যান্ট। কিভাবে শুরু করেছিলেন এই প্রতিষ্ঠান? আমরা ইউনিভার্সিটিতে থাকার সময় যেহেতু ফ্রেন্ড সার্কেলের সবাই মিলে দেখতাম যে আসলে সামাজিক কি কি কাজ করা যায়, আমরা ভলান্টারি অনেক কাজের সাথে যুক্ত ছিলাম। তো আমরা দেখলাম যে আমাদের অঞ্চলে অনেকে এসএসসি ফেল করার পরে খুব একটা ভালো কর্মসংস্থানে থাকে না। তাদেরকে নিয়ে আমরা চিন্তা করলাম যে এনাদের যদি একটা ডিসেন্ট কর্মসংস্থান দেওয়া যায়, সেজন্য আমরা ওই লক্ষ্যে আমরা কি করলাম যে স্থানীয়ভাবে যে ভালো টেকনিশিয়ান যারা আছে, ফ্রিজ, এসি ইত্যাদির ভালো কাজ জানে, এদের সাথে এই যে এসএসসি ফেল করা গ্রুপটাকে কানেক্ট করে দিয়ে এনাদের মাধ্যমে একটা হোম সার্ভিস প্রতিষ্ঠান আমরা করব। তো বিডি অ্যাসিস্ট্যান্ট সেভাবেই শুরু হয় যে আমরা ওই টেকনিশিয়ান পুর কয়েকজনকে নিয়ে আর কিছু ড্রপ আউট সেন্ট্রিক এই টাইপের গ্রুপকে নিয়ে আমরা আসলে হোম সার্ভিস একটা প্রতিষ্ঠান গড়ে তুলি, যেটার মাধ্যমে অনলাইনে মানুষ অর্ডার দিত, আমরা বাসায় পৌঁছে দিতাম আমাদের টেকনিশিয়ানকে, সে এসি ফ্রিজের কাজ হোম সার্ভিস করে দিয়ে। অর্থাৎ এসএসসি পরীক্ষার পরে যে একটা সময় পাওয়া যায়, অবসর সময়, সেই সময়টাও যেন তারা এই কাজে যুক্ত হতে পারে, একই সাথে বেকারদেরও কর্মসংস্থান হয়। বিশেষ করে যারা আসলে ফেল করে, তারা পড়াশোনাটা আর কন্টিনিউ করে না, অনেকে আছে ঢাকামুখী হয় বিভিন্ন কর্মসংস্থানের উদ্দেশ্যে। অর্থাৎ যারা কর্মহীন, তাদের একটা কর্মের ব্যবস্থা করে দিলেন। তো কত সাল পর্যন্ত এই প্রতিষ্ঠান আপনার চললো এবং কত সালে শুরু করলেন? এই প্রতিষ্ঠানটা এখনো চলমান আছে, তবে 2020 সালের দিকে যখন করোনা শুরু হয় তখন কিন্তু কিছুটা থমকে গিয়েছিল, যেহেতু হোম সার্ভিস মানুষ আর বাসায় ডাকছে না, করোনার সময় তো লকডাউন। তখন আমরা দেখলাম যে বিজনেসটা থমকে আছে, একটা টিম চলছে, তাদের তো আয়ের ব্যাপারটা নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম। তখন চিন্তা করলাম যে আমরা আসলে পরবর্তী কি করতে পারি। তো 2020 সালে এসে এই করোনার সময় এসে কিছুটা থমকে যায়, পরবর্তীতে আস্তে আস্তে আবার চালু হয়েছে, বাট তখনই প্রিমিয়াম ফ্রুটস এর আসলে যাত্রাটা শুরু হয়। যে এই যে স্থবির সময়ের সংকট কাটানোর জন্য প্রিমিয়াম ফ্রুটস শুরু করলেন। একটু পপি, আপনার কাছে জানি, আপনি তো আসলে কৃষি কন্টেন্ট ক্রিয়েটর এবং আমরা দেখে থাকি যে বিভিন্ন সময়ে আপনি অনেক চমৎকার কন্টেন্ট নিয়ে আসেন। তো প্রিমিয়াম ফ্রুট তো নিশ্চয়ই আপনার আইডিয়া থেকেই এসেছিল, কিভাবে শুরু করলেন এবং সেটা সফলতা কিভাবে পেলেন? শুধুমাত্র আমার আইডিয়া না, বলতে গেলে এটা আমাদের টিমের সবার মিলে আসলে একটা সিদ্ধান্ত। করোনার সময়টাতে যেটা হলো, আমাদের রংপুরে কিন্তু প্রচুর পরিমাণে হাড়ি ভাঙা আম হয় এবং আম চাষি ভাইরাও কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে তাদের সময় অতিবাহিত হচ্ছিল। তো আমরা ভাবলাম যে কিভাবে মানে তাদের সমস্যাটাও সমাধান হলো, পাশাপাশি আমগুলো যেন নষ্ট না হয়। তো আমাদের তো অনেক পরিচিত ছিল, যেহেতু বিভিন্ন প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করতাম, বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের পরিচিত ছিল। তো আমরা তাদের আমগুলো নিয়ে একটা কুরিয়ার সার্ভিসের সাথে কথা বললাম যে তারা কোনোভাবে হোম সার্ভিস দিতে পারবে কিনা, মানে বাসায় পৌঁছে দিতে পারবে কিনা। তো যাই হোক, কোনোভাবে ম্যানেজ করে আমরা তখন থেকে শুরু করলাম এই আম ডেলিভারি করা আর কি। তো আলহামদুলিল্লাহ তারা অনেকেই আমাদের এই পাঠানো আমগুলো দেখে পছন্দ করলো। মানে শুরুটা স্বজনদের দিয়েই করলেন। এবং আমরা জানি যে প্রিমিয়াম ফ্রুট তো এখন অনেক বড় একটি প্রতিষ্ঠান এবং মানুষের কাছে বেশ জনপ্রিয় একটি আস্থার ঠিকানা। আমরা অবশ্যই সেই গল্প শুনবো, তবে আমাদের একটি বিরতির পর। সুপ্রিয় দর্শক, যৌথ খামার অনুষ্ঠানে সময় হলো একটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি যৌথ খামার অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন জনপ্রিয় কৃষি কন্টেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি, আছেন সফল উদ্যোক্তা আবু সাইদ আল সাগর। আবারও স্বাগত আপনাদের। আমরা বিরতির আগে আসলে কথা বলছিলাম আপনাদের বিডি অ্যাসিস্ট্যান্ট নিয়ে এবং প্রিমিয়াম ফ্রুটস নিয়ে। আসলে এই দুই প্রতিষ্ঠানের বাইরে এই মুহূর্তে আর কি কি ধরনের ব্যবসা চলছে? কেননা আমরা কিন্তু পপিকে প্রায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে আমরা তাকে দেখে থাকি। কি কি ধরনের ব্যবসা করছেন জনাব সাগর, একটু যদি বলেন। হ্যাঁ, আমরা যখন বিডি অ্যাসিস্ট্যান্ট নিয়ে একটা সমস্যায় পড়লাম, মানে 20-এর দিকে, তারপর তো প্রিমিয়াম ফ্রুটস স্টার্ট হলো। প্রিমিয়াম ফ্রুটস স্টার্ট হওয়ার পর আমরা দেখলাম যে আসলে ফল, আমাদের মোটিভেশনটা হচ্ছে কি যে নিরাপদ ফল, ভিশন তাহলে যে নিরাপদ ফল মানুষকে পৌঁছে দেয়। তো এটা করতে গিয়ে আমরা কয়েকটা স্টেপে কিছু প্রবলেম পাইলাম, যেটার কারণে আমরা আসলে নিজেরাও ফার্মিংয়ে যাচ্ছি। যেমন আমরা কন্ট্রাক্ট ফার্মিং করি চাষিদের সাথে, লাস্ট স্টেজে কেমিক্যাল স্প্রে করা যায় না, আমাদের চাষিরা করতে পারে না, ওইভাবে করে আমরা চুক্তিটা হয়। কিন্তু আসলে উৎপাদন প্রক্রিয়াটাও যেন আরো নিরাপদ হয়। তো এটার জন্য আমরা কি করছি যে আমরা যেমন আমাদের প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট নেই, কিন্তু বিভিন্ন ব্যক্তিরা আমাদের এখানে ইনভেস্ট করতে পারে, ইনভেস্ট করে আমাদের পার্টনার হতে পারে। তো ওনাদের সবার পরামর্শ নিয়ে আমরা সামনের দিকে দেখলাম যে আমরা একটা অ্যাগ্রো ফার্ম নিজেরাই সামনের দিকে আমরা করব, যে অ্যাগ্রো ফার্মে আমরা নিরাপদ প্রসেসে ফলটা একদম উৎপাদনের শুরু থেকে আমরা করতে চাই। তো এই অ্যাগ্রো ফার্মটা নিজেরাই স্টার্ট করতেছি। যখন আমরা দেখলাম অ্যাগ্রো ফার্ম যেহেতু স্টার্ট করতেছি, এখানে একটা ভালো আরও মানে সুযোগ আছে কৃষিতে, বিশেষ করে অ্যাগ্রো ট্যুরিজম কিন্তু সামনে আমাদের
একটা ভালো অপশন। একটু জানতে চাই, বিশ্ববিদ্যালয়ে আসলে পড়াশোনা করেছেন কোন বিভাগে? কৃষি নিয়ে এত আগ্রহের কারণটা কি? আমি সরাসরি কৃষির মানুষ নই, পপির কিছুটা সংযোগ আছে, ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে যেহেতু পড়াশোনা করেছে, পরিবেশের সাথে রিলেট করে। তো আমার ডিপার্টমেন্ট ছিল পরিসংখ্যান। মূলত আসলে আমার আগ্রহ থেকেই এই কৃষি বা ব্যবসার দিকে আসা। এখানে একটা বিষয় আমি অ্যাড করতে চাই, আসলে আমাদের দুইজনের বেড়ে ওঠা কিন্তু গ্রামে। হ্যাঁ, আমার শ্বশুর বলেন, আমার আব্বা বলেন, আমরা কিন্তু ছোটবেলা থেকেই কৃষির সাথেই মানে আমাদের বেড়ে ওঠা। তারা বিভিন্ন ধরনের শাকসবজি মানে ফসল চাষবাস করতো, এখনো করে আর কি। তো ওই জিনিসটা তো আমাদের ভিতরে ছিলই, এবং এখন যখন দেখছি এই ভালো লাগাটা আমাদের আরো অনেক বেশি, তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে কৃষিকে নিয়েই এগোচ্ছি আর কি। আরেকটা বিষয় আমার সবসময় যেটা মনে হয় যে কোনো জিনিস যদি থেকে যায় সেটা হচ্ছে একমাত্র কৃষি। আমাদের কৃষি প্রয়োজন আছে, আমাদের খাবার বলেন, আমাদের যা আমরা ব্যবহার করছি সবকিছু কিন্তু কৃষি থেকেই মানে কোনো ভাবে আর কি কানেক্টেড। কৃষির মূলত মানে শেখাটা স্বশিক্ষায় শিক্ষিত বলা যায়, যে অর্থাৎ আমরা কৃষকের সন্তান, কৃষিকেই ভালোবাসি এবং সেই কৃষির ভালোবাসা প্রতি থেকে আগ্রহটা নিজে বেশি। স্টাডি করার। পপির কাছে জানতে চাওয়া যে আসলে এই যে বিশ্ববিদ্যালয়ে তো সর্বোচ্চ ডিগ্রি অর্জন করলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের মধ্যে একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এটি আসলে বলার অপেক্ষাই রাখে না। সেই বিশ্ববিদ্যালয় থেকে আপনি ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করে এখন আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন এবং আপনি উদ্যোক্তা হলেন। জীবনের লক্ষ্যটা আসলে কি ছিল, কিভাবে সেটি আসলে কতটুকু সফল হলো? আচ্ছা, আমার মনে হয় আমি এখন যে সেক্টরে আছি আলহামদুলিল্লাহ, আমি আমার মানে ভিতরের যে আমিটাকে সেটাকে মানে বের করতে পেরেছি। আসলে এটা কিন্তু অনেকে শেষ পর্যন্ত পারে না, দেখা যায় যেটা হতে চায় শেষ পর্যন্ত সেটা আসলে করতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় এখানে আমার সব থেকে বড় যে মেন্টর সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। ওনার মানে পৃষ্ঠপোষকতায় আমি আমার মানে পছন্দের ফিল্ডে কাজ করতে পারছি। তো যদিও আমি পড়াশোনা করছি জিওগ্রাফি এনভায়রনমেন্টাল সায়েন্সে, কিন্তু আমার মনে হয় যে আমার কৃষিতে আমি যেটা চাই সেটা আমি করতে পারছি আর কি, আমার ভালো লাগাটা। অর্থাৎ একই জায়গায় সমস্ত কিছুই আপনি পেয়ে গেলেন বলা চলে, একদিকে যেমন সুশিক্ষা, অন্যদিকে ব্যবসা, উদ্যোক্তা, মানুষের ভালোবাসা এবং সেই সাথে সুদর্শন পুরুষ। একটু আপনার কাছে জানতে চাই আগামীর আসলে পরিকল্পনা কি? কেননা অনেকটা তো পপি আপনার উপরে নির্ভরশীল বলি, কিংবা অথবা আপনার এই গুণের জায়গাটায় তার যে মুগ্ধতা সেটা তো রয়েছেই। আগামী দিনে কি পরিকল্পনা করছেন এই ব্যবসা? পপি তো আসলে নিজ গুণেই গুণান্বিত, ও নিজেই কৃষিপ্রেমী বেশি, আমার থেকেও কৃষিতে ওর আগ্রহটা বেশি এবং কৃষিটাকে ছড়িয়ে দিতে চায়। তো আমাদের কালেকটিভ যদি ভিশন বলি, আমরা চাই যে কৃষিভিত্তিক উদ্যোগগুলো আরো ছড়িয়ে পড়ুক। নিজেরা যেমন আমাদের ভিশনটা হচ্ছে নিরাপদ কৃষির দিকে আস্তে আস্তে, যেমন নিরাপদ ফল নিয়ে কাজ করতে চাই, সামনে নিরাপদ মাছ, সবজি, এগুলো নিয়ে আমরা কাজ করতে চাই, খাবারটা যেন নিরাপদ হয়। তা আমরা সারা দেশে দেখি যে আমাদের বাংলাদেশের আমরা দেখি যে অনেক ধরনের ডায়াবেটিক্স থেকে হার্টের রোগ, স্ট্রোক সেন্ট্রিক দিয়ে আমাদের যে রোগগুলো হচ্ছে, এগুলো কিন্তু অনেকটাই খাবার কিন্তু অনেকভাবে আমাদের এগুলো থেকে সেফগার্ড দিতে পারতো। কিন্তু খাবারটা দূষিত হচ্ছে বলেই কিন্তু আমরা দ্রুত বুড়িয়ে যাচ্ছি, দ্রুত অসুস্থতা আমাদের বাড়তেছে, নতুন রোগবালাই আসছে। এই রোগবালাইগুলো আসছে। আমরা চাই যে নিরাপদ খাবার হোক, এই লক্ষ্যে আমরা নিজেরাও কাজ করছি এবং আমাদের আরেকটা লক্ষ্য হলো তরুণরা কৃষিতে আসুক। এই উদ্দেশ্যেই কিন্তু যেমন ওর কৃষি নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা কিন্তু এটাই, যে আমরা যে করতেছি আসলে আরো মানুষ তো আসা উচিত, মানুষকে উৎসাহিত করার মাধ্যমে আমরা এই জায়গাটা যাবো। একেবারে খুবই মানে স্পষ্ট এবং চমৎকার পরিকল্পনা যে নিরাপদ খাদ্যের যে আন্দোলন, সেই পাশাপাশি মানুষের সুস্থতা কামনা এবং নিজের সফলতা সমৃদ্ধি অর্জন, সবকিছুই যেন একেবারে পরিকল্পিত, খুবই স্পষ্ট। পপি, আপনার কাছে জানতে চাই, যেটি আসলে সাগর বলছিলেন যে আপনি খুবই জনপ্রিয় এখন, বিশেষ করে যারা নবীন উদ্যোক্তা এবং কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের প্রতি, যারা আপনাকে ফলো করেন, আপনাকে অনুকরণ করেন, আপনার মতো হতে চান, তাদের জন্য কি পরামর্শ রয়েছে? আসলে জনপ্রিয়, অনুকরণ, এই শব্দগুলো বললে অনেক সময় আমার মনে হয় যে অনেক বেশি আমার জন্য, এত না। আসলে আমার মনে হয় আমি যেহেতু কৃষি নিয়ে কাজ করছি, এখানে আসলে ভালো লাগাটা সবার থাকে, ডিরেক্টলি ইনডিরেক্টলি, আর সবাই চায় সবুজের সাথে থাকতে, সবুজগুলো দেখতে। তো আমার এই যে ফুটেজগুলো এরা তার পছন্দ করে, আমাদের কাজগুলো পছন্দ করে। আমি যেমন যখন একটা ফল ছিঁড়ছি গাছ থেকে, তাদেরও হয়তো ইচ্ছা করে আমি একটু গাছ থেকে ছিঁড়ে খাই। তো এই জিনিসগুলো তারা আসলে পছন্দ করে, তারা নিজেরা করতে চায়, এই জন্য আসলে তারা হয়তো আমার কন্টেন্টগুলো পছন্দ করে। আরেকটা বিষয়, আমি সবসময় যেটা করতাম, যখন বাগানে যেতাম, চাষিদের সাথে কথা বলতাম, তখন আমার মনে হতো যে হ্যাঁ, আমি যে তাদের সমস্যাটা দেখছি, তারা যে প্রবলেমগুলো ফেস করছে, এবং কৃষি কিন্তু স্টেবল কোনো জিনিস না, এটা কন্টিনিউয়াস বিভিন্ন প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছে এবং সেটা সলভ করছে যারা মানুষজন আসে। এবং কৃষকরা আমার সবসময় মনে হয় তারা নিজেরাও কোনো কোনো বিষয় সলভ করে। আমার কাছে সবসময় মনে হয় কৃষকরা সবাই মানে প্রত্যেকটা কৃষকই এক একজন রিসার্চার, নতুন নতুন সমস্যা তারা নিজেরাই সলভ করছে। তো এই বিষয়গুলো খুব ভালো লাগে এবং এই ভালো লাগার থেকেই আমার মনে হলো যে এগুলো আমি একটু শেয়ার করি সবার সাথে।
আসলে আপনি যেটা বললেন যে অনেকেই পছন্দ করে, অনেকে কিন্তু আমার রেগুলার মানে মেসেজ করে যে আপু এটা জানতে চাই, আমিও করতে চাই। অনেকে করে, কিন্তু অনেকেই শুরু করেছে তাদের কৃষি নিয়ে জন্য কাজ কি করা। পরামর্শ দিবেন আপনি? আচ্ছা, আমার কাছে মনে হয় আমি যেই সেক্টর নিয়ে কাজ করি না কেন লেগে থাকতে হবে এবং সাহসের সাথে এগিয়ে যেতে হবে, কারণ প্রত্যেকটা সেক্টরে প্রচুর পরিমাণে স্ট্রাগল আছে, বাধা আছে। অনেকে মনে করতে পারে সাগর ভাইয়া, পপি আপু খুব স্মুথলি হয়তো এগিয়ে যাচ্ছে, কিন্তু না, আমাদের অনেক কষ্ট করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, অনেক স্ট্রাগল করতে হয়। তো আসলে সবশেষ লেগে আমি থাকতে একবারে হবে। ছোট করে জানতে চাই, অনেকেই কিন্তু আপনার শালীনতাটাকে বেশ পছন্দ করেন এবং আমরা দেখি এখন সোশ্যাল মিডিয়ায় হরেক রকম ভিডিওর ভিড়ে সেই জায়গাটায় শালীন ভিডিও খুব কম দেখা যায় এবং আপনার যে পোশাক পরিচ্ছদের শালীনতা, কথাবার্তার স্পষ্টতা, সেটি মানুষজন পছন্দ করে। আপনি বিষয়টিকে কিভাবে নেন? আসলে আমি যেহেতু মুসলিম, আমি আমার ধর্মকেই ফলো করি। হ্যাঁ, আর আমি বলবো না যে আমি ইসলাম ধর্মের সবটা জানি। আমি চেষ্টা করছি একজন প্র্যাকটিসিং মুসলিম হওয়ার। হ্যাঁ, আমি নিজে শিখি, আমি স্টাডি করি, আমার হাজবেন্ড স্টাডি করে। আমরা চেষ্টা করি বেস্টটা মানে অ্যাপ্লাই করার আমাদের মধ্যে। তো আমাদেরকে দেখে যদি কেউ অনুপ্রাণিত হয়, কেউ যদি মনে করে যে হ্যাঁ আমিও করতে পারি, তাহলে এটা আমার জন্য ভালো লাগার একটা বিষয় হবে। জি, অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার আপনাকেও জন্য। ধন্যবাদ। আপনাকেও। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা এতক্ষণ দেখছিলাম পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন যৌথ খামার। আপনাদের সাথে ছিলাম আমি মাজেদ মাসুদ। আবার দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিবিসির সাথেই থাকুন 24 ঘন্টা। ঈদ মোবারক।